সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? প্রতিদিনের আয়োজনের মতো আজও চলে এসেছি অনলাইন ক্লাসের জন্য। তোমাদের আজকে হয়তো নতুন কোনো ইয়ারের নতুন কোনো টপিকে ক্লাস নিব। তো দেখা যাক আজকে কি ক্লাস আছে আমাদের এবং কোন ইয়ারে আজকে আমি ক্লাস নিতে যাচ্ছি। চলে যাচ্ছি স্লাইডগুলোতে। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। ঢাকা কলেজ আয়োজিত এই অনলাইন ক্লাসে আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষের 201 নম্বর কোর্সের থিওরি অফ এস্টিমেশনের উপরে ক্লাস নিব রুটিন অনুযায়ী। আজকে তোমাদের রুটিন অনুযায়ী অনার্স সেকেন্ড ইয়ারের থিওরি অফ এস্টিমেশন আমার সাথে ক্লাস। তো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এই ক্লাসটি কন্ডাক্ট করছি আমি, তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। এবারে আমরা জেনে নেব আমাদের ক্লাসের আজকের আউটলাইন গুলো কি কি। আজকে প্রধানত আমরা ডিফারেন্ট মেথডস অফ এস্টিমেশন পড়ব। তোমাদের নিশ্চয়ই তোমরা গত ক্লাসে খেয়াল করেছো যে গত ক্লাসে কিন্তু আমরা ডিফারেন্ট মেথডস অফ এস্টিমেশন শুরু করেছিলাম। সেক্ষেত্রে যে মেথডগুলো আছে সেই মেথডগুলোর মধ্যে আমরা দুই একটা মেথড পড়েছি, তারপরে যে পরবর্তী মেথডগুলো রয়ে গেছে সেগুলাই মূলত আজকের ক্লাসে আমরা পড়ব। আর এই মেথডগুলো এর জন্যই আজকের ক্লাসটার মেইন আউটলাইন হচ্ছে ডিফারেন্ট মেথডস অফ এস্টিমেশন পার্ট 2। অর্থাৎ আজকে এস্টিমেশনের যে মেথডগুলো আছে তার মধ্যে আজকে সেগুলিরই তার উপরে আজকে দ্বিতীয় ক্লাস। লাস্ট ক্লাসে আমরা মেথডস অফ এস্টিমেশনের মধ্যে মেথড অফ ম্যাক্সিমাম লাইকলিহুড আর মেথড অফ লিস্ট স্কয়ার এই দুইটা মেথড পড়েছিলাম। সেক্ষেত্রে মেথড অফ লিস্ট স্কয়ার যে পদ্ধতিটা ছিল সেটাতে কিছু রিকোয়ারমেন্ট হয়তো বাকি ছিল তোমাদের। আমি আজকের যে আউটলাইনের ক্লাসগুলো আমি নিব সেগুলো ক্লাসের শেষ পর্যায়ে আমি লিস্ট স্কয়ার মেথডের উপরে তোমাদের আরেকটু রিভিউ দিয়ে দিব, যেন তোমরা গত ক্লাসের কন্টিনিউশনটা ধরে রাখতে পারো। তো চলো দেখে ফেলি যে আজকে যে এস্টিমেশনের যে মেথডগুলো আছে তার কি কি মেথড আজকে আমরা পড়ব। আজকে আমরা মেথড অফ মিনিমাম কাই স্কয়ার, মেথড অফ মোমেন্টস, বেস মেথড এবং মেথড অফ মিনিমাম ভ্যারিয়েন্স এই মেথডগুলো পড়ব। সেক্ষেত্রে অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে মেথড অফ এস্টিমেশনের যেগুলো আছে সেই মেথডগুলোর মধ্যে আমরা মোটামুটি করে এস্টিমেশনের জন্য 6টা মেথডের মতো পাচ্ছি। এই 6টা মেথডের মধ্যে সাধারণত তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগবে মেথড অফ ম্যাক্সিমাম লাইকলিহুড। এটা সবচেয়ে বেশি কাজে লাগে। প্রায়শই আমাদের এটার উপরে অঙ্ক আসে বা বলে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটর, অর্থাৎ এমএলই সংক্ষেপে বলা হয়। এমএলই বের করতে বলা হয়, একটা ডিস্ট্রিবিউশন হয়তো দেয়া থাকে, সেখান থেকে হয়তো তোমাদেরকে এমএলই মেথডের মাধ্যমে এস্টিমেটর গুলা বের করতে বলবে। সেক্ষেত্রে ম্যাক্সিমাম লাইকলিহুড মেথডটা খুবই পপুলার একটা মেথড। আর বাকি যে মেথডগুলো আছে সেগুলোর মধ্যে বেস মেথড এবং মিনিমাম ভ্যারিয়েন্স যে মেথড দুইটা আছে, অর্থাৎ এই যে লাস্টের দুইটা মেথড, এই মেথড দুইটা খুব একটা কাজে তোমাদের লাগে না। আর বাকি যে দুইটা আছে যে মিনিমাম কাই স্কয়ার আর মেথড অফ মোমেন্টস, এই দুটো মোটামুটি তোমাদের কিছুটা হয়তো তোমাদের কাজে লাগতে পারে। তবে সবচেয়ে বেশি তোমাদের জন্য হাইলাইটেড যেই মেথডটা সেটা মেথড অফ ম্যাক্সিমাম লাইকলিহুড। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। যে মেথডগুলো আছে সেই মেথডগুলোর মধ্যে প্রথমেই আমরা দেখব মেথড অফ মিনিমাম কাই স্কয়ার। এই মেথডটার ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা করব সেটা এন সাইজের একটা স্যাম্পল নিব আমাদের একটা ডিস্ট্রিবিউশন থেকে। এন সাইজের একটা স্যাম্পল নিব আমাদের যে ডিস্ট্রিবিউশনটা আছে সেই ডিস্ট্রিবিউশন থেকে এন সাইজের একটা স্যাম্পল আমরা নিব। এখানে আমি সেটাই লিখেছি যে let x1 x2 up to xn be a random sample of size n drawn from the density f of x theta, যেখানে থিটা আননোন প্যারামিটার।
এখন আমার এক্স এর যে রেঞ্জটা আছে সেই রেঞ্জ অর্থাৎ হচ্ছে এক্স এর যে এক্স যে পুরোটা আছে সেটাকে আমরা কতগুলো সেলে ভাগ করব এবং সেটা কে সংখ্যক সেলে ভাগ করব। আমি একটু আবার ইমেজটা একটু সরিয়ে দিচ্ছি, তোমাদের তাহলে লেখাটা দেখতে হয়তো সুবিধা হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে প্রথমেই আমরা এক্স কে কতগুলো হচ্ছে পার্টিশনে ভাগ করব, কে সংখ্যক পার্টিশন বা কে সংখ্যক সেলে হচ্ছে আমরা মূলত ভাগ করব, ঠিক আছে। এবং সে কে সংখ্যক সেলকে আমরা ডিনোট করলাম C1 C2 আপ টু CK দিয়ে। এরপরে আমরা কিছু জিনিস ধরে নিব, যেমন প্রথমেই আমরা পাই আই থিটা এই জিনিসটা ধরে নিব, যেটা ডিনোট করবে যে এই যে এক্স কে আমরা কতগুলো সেলে পার্টিশন করলাম, এই এক্স এর ভ্যালুগুলা হচ্ছে একটা নির্দিষ্ট সেলে যে হচ্ছে তোমার লাই পড়বে, ঠিক আছে, নির্দিষ্ট সেলে যে পড়বে, যে এক্স এর একটা নির্দিষ্ট মান একটা সি এর সেলগুলার একটা নির্দিষ্ট সেলে যে পড়বে, ঠিক আছে, সেটাই হচ্ছে সেটার যে একটা প্রবাবিলিটি, সেটাকে আমরা ডিনোট করব পাই আই থিটা দ্বারা। এবং এক্ষেত্রে দেখা যাবে যে পাই আই থিটা অর্থাৎ যে প্রবাবিলিটি গুলো আমরা পাবো যে এক্স এর এক একটা ভ্যালু যে হচ্ছে তোমার কে সংখ্যক সেলের এক একটা সেলে যে পড়ছে, হ্যাঁ, এক একটা সেলে পড়ছে, যেমন x1 ভ্যালু যদি C1 সেলে পড়ে, x2 ভ্যালু যদি C2 সেলে পড়ে, এরকম আর কি বিষয়টা। সেগুলোর যে প্রবাবিলিটি, যেমন আমি ধরে নিচ্ছি যে x1 ভ্যালুটা C1 সেলে পড়বে, তার প্রবাবিলিটি ধরে নিলাম পাই 1 থিটা, ঠিক আছে। x2 ভ্যালুটা যদি C2 সেলে পড়ে, তাহলে তার হচ্ছে C2 সেলে x2 ভ্যালুটা পড়ার প্রবাবিলিটি হচ্ছে পাই2 থিটা। এরকম করে হচ্ছে আমরা পাই আই থিটা একটা ধরে নিব, যেটা হচ্ছে ডিনোট করবে এক্স এর একটা নির্দিষ্ট ভ্যালু একটা নির্দিষ্ট সেলে পড়বে তার প্রবাবিলিটি। যেখানে আমরা হচ্ছে এই যে পাই আই থিটা অর্থাৎ আমরা যে এক একটা প্রবাবিলিটির মান পাবো, এই প্রবাবিলিটির মানগুলো হচ্ছে আমরা যদি সাম আপ করি, সেক্ষেত্রে হচ্ছে টোটাল প্রবাবিলিটি আমার ডিনোট করবে। এরপরে আমি হচ্ছে কতগুলা n1 n2 আপ টু nk কতগুলা ভ্যালু ধরে নিব, যেগুলা হচ্ছে আমার ডিনোট করবে অবজার্ভ ফ্রিকোয়েন্সি। এই যে কে সংখ্যক সেল আছে, এই প্রত্যেকটা সেলে যে আমার n এর মানগুলো, সেগুলো হচ্ছে আমার অবজার্ভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। যেখানে তোমার হচ্ছে প্রত্যেকটা সেলের সবগুলো যোগ করে আমি টোটাল সেল পাবো n সংখ্যক, ঠিক আছে, টোটাল নাম্বার অফ সেল আমি পাবো n, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি যে এখন এই জিনিসগুলো ধরার পরে আমাদের এই যে সিআই সেলের হচ্ছে এক্সপেক্টেড যে ফ্রিকোয়েন্সিটা, সেটা আমরা পেয়ে যাব। সেই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা আমার কি হবে, সেটা হবে হচ্ছে n পাই আই থিটা। তাহলে মেথড অফ মিনিমাম কাই স্কয়ার প্রথমেই আমরা কি করব, প্রথমেই অন্যান্য মেথডের মতো বরাবরের মতো হচ্ছে আমরা একটা n সাইজের স্যাম্পল নিয়ে নিব, x1 x2 আপ টু xn পর্যন্ত হচ্ছে একটা ডেনসিটি ফাংশন থেকে, একটা নির্দিষ্ট ডেনসিটি ফাংশন থেকে হচ্ছে n সাইজের একটা স্যাম্পল নিয়ে নিব। এবং সেখানে যদি আমার f অফ x থিটাটা সেই ডেনসিটি ফাংশন হয়ে থাকে, তাহলে সেই ডেনসিটি ফাংশনের থিটা হবে আমার আননোন প্যারামিটার। তারপর এই যে আমার x আছে, এই x কে আমি কতগুলা সেলে হচ্ছে পার্টিশন করে নিব এবং সেই সেলগুলোকে আমি ডিনোট করব C1 C2 আপ টু CK দ্বারা। তারপর আমি কিছু ডিনোটেশন দিয়ে কিছু জিনিস পূর্ব থেকে ধরে নিব, যার মাধ্যমে আমরা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটাকে প্রকাশ করতে পারবো। সেক্ষেত্রে আমরা পাই আই থিটা দ্বারা ডিনোট করব এক্স এর একটা নির্দিষ্ট মান, যে সেলগুলো আছে তার একটা নির্দিষ্ট সেলে পড়বে তার প্রবাবিলিটি ডিনোট করা হবে পাই আই থিটা দ্বারা। এবং এই কে সংখ্যক সেলের প্রত্যেকটা সেলের যে অবজার্ভ ফ্রিকোয়েন্সি গুলা থাকবে, সেগুলাকে আমরা ডিনোট করব n1 n2 আপ টু nk দ্বারা, যেগুলো হচ্ছে টোটাল যদি আমি সাব আপ করি, সেক্ষেত্রে আমি টোটাল n পাবো, ঠিক আছে। আর হচ্ছে যে আমি যে ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি গুলো পাচ্ছি, যে এক্স এর এক একটা ভ্যালু এক একটা সেলে পড়বে, যে ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি গুলো পাচ্ছি, সেই প্রবাবিলিটি গুলো যোগ করে আমি টোটাল প্রবাবিলিটি পাবো। সেক্ষেত্রে আমার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি সিআই সেলের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হবে n পাই আই থিটা। আচ্ছা, n পাই আই থিটা গেল। তো এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা কাই স্কয়ার, এই যে হচ্ছে
এস্টিমেটর হচ্ছে কাই স্কয়ারের জন্য যে আমার এস্টিমেটর থিটা যেটা হচ্ছে যেটা হচ্ছে আমরা এই যে এই বিভিন্ন কিছু ধরে তারপরে হচ্ছে পাবো সেটা হচ্ছে আহ, উম, আহ, সেটা পাওয়া যাবে হচ্ছে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনকে যদি আমি মিনিমাইজ করি উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে মিনিমাম কাই স্কয়ার মেথডের মাধ্যমে এস্টিমেটর পাবো। অর্থাৎ এতক্ষণ যে আমরা এত কিছু ধরলাম, ঠিক আছে, এত কিছু ধরে টরে সবকিছু রিসার্চ করে আমি হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস গুলো রেডি করলাম। রেডি করার পরে এখন আমি আমার যে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন আছে সেই কাই স্কয়ারের যে ফর্ম আছে সেটাকে থিটার সাপেক্ষে মিনিমাইজ করার মাধ্যমে আমরা হচ্ছে আমার যে ডিজায়ার্ড এস্টিমেটর থিটা সেটা হচ্ছে পেয়ে যাব। অর্থাৎ যে এই মেথডের মাধ্যমে আমরা হচ্ছে এস্টিমেটর থিটাটা পাচ্ছি হচ্ছে কাই স্কয়ারকে থিটার সাপেক্ষে মিনিমাইজ করে। এই মেথডটাই হচ্ছে মেথড অফ মিনিমাম কাই স্কয়ার। আর এক্ষেত্রে কাই স্কয়ারটা তোমার হচ্ছে ডিফাইন হবে হচ্ছে এই নিম্নোক্ত ভাবে হচ্ছে ডিফাইন হবে। এখানে কাই স্কয়ার ডিফাইন হবে এভাবে যে সামেশন অফ ni মাইনাস n পাই i থিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই n পাই i থিটা। আচ্ছা, এখন আমরা যে এই যে বললাম যে আমরা হচ্ছে থিটার সাপেক্ষে কাই স্কয়ারটাকে মিনিমাইজ করার মাধ্যমে হচ্ছে এস্টিমেটেড থিটাটা পাবো। তো কিভাবে সেটা করব? তো চলো সেটা দেখে নিই। যে আমরা প্রথমেই হচ্ছে কাই স্কয়ারটাকে ডিফাইন করেছিলাম পূর্ববর্তী স্লাইডে। আমি হচ্ছে আবার একটু পূর্ববর্তী স্লাইডে দেখাচ্ছি। এই যে দেখো, আমরা এখানে কাই স্কয়ারটাকে এভাবে ডিফাইন করেছিলাম। এখন আমি করব কি এই কাই স্কয়ারের উপরে কিছু ফাংশনাল অপারেশন চালাবো। চলো দেখি কি ফাংশনাল অপারেশন। এখন আমরা এই যে কাই স্কয়ারটা আছে সেটাকে আমরা থিটার সাপেক্ষে হচ্ছে ডেরিভেটিভ করব, এবং থিটা যে সাপেক্ষে যে ডেরিভেটিভ করব সেখানে জে এর মান হবে হচ্ছে 1 টু আপ টু পি পর্যন্ত। তো সেক্ষেত্রে কাই স্কয়ারকে থিটা যে সাপেক্ষে ডেরিভেটিভ করার পরে আমরা এই ফর্মটা পাবো, অর্থাৎ -2 সামেশন অফ ni মাইনাস n পাই i থিটা ডিভাইডেড বাই পাই i থিটা প্লাস ni মাইনাস n পাই i থিটা ডিভাইডেড বাই টুয়াইস n পাই স্কয়ার থিটা, যেখানে উপরের অংশটা স্কয়ার হবে, এবং সাথে ডেল পাই i থিটা বাই ডেল থিটা জে। ঠিক আছে, এখন আমরা করব কি কাই স্কয়ারকে এই যে আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে ফেললাম, এই ইকুয়েশনটাকে এখন আমরা জিরোর সাপেক্ষে জিরোর সাথে ইকুয়েট করব। অর্থাৎ হচ্ছে ডেল কাই স্কয়ার বাই ডেল থিটা জে এটা ইকুয়াল টু 0 করে হচ্ছে আমরা হচ্ছে এই যে এখানে দেখো এই নরমাল ইকুয়েশনটা পাবো, অর্থাৎ -2 সামেশন অফ জাস্ট হচ্ছে ডেল কাই স্কয়ার বাই ডেল থিটা যে এইটা সমান সমান তো আমরা 0 ইকুয়েট করছি, তাই না? তো এইটা সমান সমান 0 মানে হচ্ছে এই যে ডান পাশে এইটা সমান সমান 0, কারণ এইটা সমান সমান যদি এটা হয় অর্থাৎ a ইকুয়াল টু যদি 0 হয় আর a ইকুয়াল টু যদি b হয় তাহলে b অবশ্যই সমান সমান 0 হবে। তাই যেহেতু ডেল কাই স্কয়ার বাই ডেল জে এটা ইকুয়াল টু 0 আমরা ইকুয়েট করছি, তাই এই ডান পাশের এই অংশটা সমান সমান হচ্ছে 0। এখন এই ইকুয়েশনটা আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এই যে 1 নম্বর ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার সলিউশন করেই হচ্ছে আমরা মিনিমাম কাই স্কয়ার এস্টিমেট অফ থিটা জে পাবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই যে আমরা যে নরমাল ইকুয়েশন যেটা আমরা পেয়েছি 1 নম্বরে সেটা কিন্তু সলভ করাটা খুবই ডিফিকাল্ট। ঠিক আছে, সেক্ষেত্রে এইটাকে আমি একটু চাইলে হচ্ছে একটু ট্রান্সফর্ম করতে পারি। ট্রান্সফর্ম ঠিক কি বলবো, যে বিষয়টা একটু চেঞ্জ করতে পারি, যে এটাকে একটু শর্ট করে নিতে পারি যেন আমি সহজে কাজটা করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, যে আমরা ফর হচ্ছে লার্জ এন যদি ধরে নেই যে এন এর মানটা আমার খুব লার্জ, সেক্ষেত্রে আমরা এটা দেখাতেই পারি যে আমাদের যে সেকেন্ড টার্মটা আছে ব্র্যাকেটের ভিতরে সেটা আমরা নেগলেক্ট করতে পারি। এবং সেক্ষেত্রে কোনটা, এটা একটু আগের স্লাইডে আমি আরেকবার দেখাচ্ছি। এই যে এখানে যে এই যে আমার সেকেন্ড টার্মটা আছে লার্জ এন এর জন্য কিন্তু এটা আমি নেগলেক্ট করতেই পারি। ঠিক আছে, তো এই অংশটাই হচ্ছে এখন আমি নেগলেক্ট করে আমার কি আসে সেটা দেখব। তো দেখো নেগলেক্ট করার পরে হচ্ছে লার্জ এন এর জন্য এই লাস্ট পোর্শনটা নেগলেক্ট করার পরে হচ্ছে আমরা ওই নরমাল ইকুয়েশনের অর্থাৎ 1 নম্বর ইকুয়েশন থেকে শুধুমাত্র এই অংশটুকু পেয়েছি। ঠিক আছে, এখন এই যে 2 নম্বর ইকুয়েশনটা আমরা
হচ্ছে পেলাম, এই 2 নাম্বার ইকুয়েশনটাই হচ্ছে আমার হচ্ছে মডিফাইড মিনিমাম কাই স্কয়ার মেথড হিসেবে পরিচিত হবে। অর্থাৎ মেথড অফ মিনিমাম কাই স্কয়ারের যে বেসিক নিয়ম, সেক্ষেত্রে বেসিক নিয়ম অনুসারে আমরা যে কাই স্কয়ারটা আমরা হচ্ছে আছে, সেই কাই স্কয়ারটাকে আমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করার পরে সেই ডেরিভেটিভটাকে জিরোর সাথে ইকুয়েট করি, অর্থাৎ সমান সমান জিরো দেখিয়ে সেই যে সমান সমান জিরো দেখিয়ে যে ইকুয়েশনটা আমরা পাই, সেই ইকুয়েশনটা সলভ করার মাধ্যমেই আমরা আমার ডিজায়ার্ড এস্টিমেটর বের করব, এবং এই মেথডটা হবে মেথড অফ মিনিমাম কাই স্কয়ার। কিন্তু দেখা যায় যে এই পদ্ধতিতে আমরা এস্টিমেটর বের করতে গেলে যে ইকুয়েশনটা আমরা যখন সলভ করতে যাই, যে জিরোর সাথে ইকুয়েট করে যে ইকুয়েশনটা আমরা পেয়েছি, এই ইকুয়েশনটা যখন আমরা সলভ করতে যাই এটা খুবই হচ্ছে একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়ায়। তখন আমরা কি করি যে একটা লার্জ এন কনসিডার করে নিই, অর্থাৎ এন এর মানটা অনেক লার্জ কনসিডার করে নিই। এন এর মান যখন অনেক লার্জ কনসিডার করে নিব, তখন আমার ওই 1 নাম্বার ইকুয়েশনে যে নর্মাল ইকুয়েশনটা ছিল ওইটার একটা পোর্শন হচ্ছে আমরা হচ্ছে নেগলেক্ট করে ফেলতে পারি, কারণ সেক্ষেত্রে লার্জ এনের জন্য এটা নেগলিজিবল। তখন আমাদের যে নর্মাল ইকুয়েশনের যে ফর্মটা, সেই ফর্মটা আমার ছোট হয়ে আসে। তখন এই ছোট ইকুয়েশনটাকে হচ্ছে আমরা সলভ করি, সলভ করার মাধ্যমে থিটা কার্ডের মানটা বের করি, অর্থাৎ প্যারামিটারের মানটা, এস্টিমেটরের মানটা বের করি। আর এক্ষেত্রে এই যে আমরা হচ্ছে একটু মডিফাই করে নিয়ে তারপরে হচ্ছে যে এস্টিমেটরটা বের করলাম, এর জন্য হচ্ছে তখন এটাকে বলা হবে হচ্ছে মডিফাইড মিনিমাম কাই স্কয়ার মেথড। তো এই গেল হচ্ছে আমার হচ্ছে মিনিমাম কাই স্কয়ার মেথড অফ মিনিমাম কাই স্কয়ার মেথড। এখন আমরা যে মেথডে চলে যাব সেটা হচ্ছে মেথড অফ মোমেন্টস। তো মেথড অফ মোমেন্টস এর ক্ষেত্রে প্রথমে আমরা ধরে নিব যে একটা এন সাইজের স্যাম্পল একটা ডিস্ট্রিবিউশন থেকে ড্র করা হয়েছে, যেখানে যেই ডিস্ট্রিবিউশনের হচ্ছে স্যাম্পল, সেই ডিস্ট্রিবিউশন থেকে যে স্যাম্পলটা আমরা নিচ্ছি সেই স্যাম্পলটা হচ্ছে এন সাইজের একটা স্যাম্পল x1 x2 আপ টু xn, এবং এই স্যাম্পলে যে প্যারামিটার θ1 θ2 আপ টু θk আমার আছে, সেটা হচ্ছে আমার সেই ডিস্ট্রিবিউশনের হচ্ছে প্যারামিটার ডিনোট করবে। তো প্যারামিটার ডিনোট করবে। এখন আমরা কিছু জিনিস ধরে নিব, ফার্স্টে ধরে নিব, কারণ এই জিনিসগুলো আমার পরবর্তীতে কাজে লাগবে। তো আমি কি ধরে নিব, প্রথমেই আমরা আর্থ র মোমেন্ট অফ দ্য পপুলেশন এবং আর্থ র মোমেন্ট অফ দ্য স্যাম্পল, এই স্যাম্পলের জন্য এবং পপুলেশনের জন্য আর্থ র মোমেন্টটাকে আগে ধরে নিব। এখানে মিউ আর প্রাইম দ্বারা হচ্ছে পপুলেশনের জন্য আর্থ র মোমেন্ট ডিনোট করছে, এবং এম আর প্রাইম দ্বারা হচ্ছে স্যাম্পলের জন্য আর্থ র মোমেন্ট ডিনোট করা হচ্ছে। এখন এই মেথড অফ মোমেন্টস আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে এই যে আমরা পপুলেশনের আর্থ মোমেন্ট এবং স্যাম্পলের যে আর্থ মোমেন্ট আছে, এই দুইটাকে আমরা ইকুয়েট করি। অর্থাৎ যদি একেবারে সহজ ইজি ওয়েতে যদি বলি, অর্থাৎ মিউ আর প্রাইম ইকুয়াল টু এম আর প্রাইম, এটা হচ্ছে ধরে নিই মেথড অফ মোমেন্টস। মেথড অফ মোমেন্টস এর প্রসেসটাই হচ্ছে এই মিউ আর প্রাইম ইকুয়াল টু এম আর প্রাইম আমরা করি, ঠিক আছে। এখন এই যে এই মিউ আর প্রাইম সমান সমান যে এম আর প্রাইম আমরা হচ্ছে ইকুয়েট করলাম, এটাকে হচ্ছে এখন আমরা সলভ করি। ওই সলভ করার ফলে সলভ করার মাধ্যমে হচ্ছে আমরা যে প্যারামিটার মানগুলো সেগুলো হচ্ছে আমরা পেয়ে যাই। এখন θ1 θ2 আপ টু θk এতগুলো কেন, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে দেখো র মোমেন্টে কিন্তু হচ্ছে এই যে দেখো মিউ আর প্রাইম দিয়েছি, হ্যাঁ, মিউ এম আর প্রাইম দিয়েছে, আর আছে এখানে কিন্তু আর এর মান 1 2 3 4, কারণ আমরা র মোমেন্ট গুলা কিন্তু একটা না, র মোমেন্ট কিন্তু কয়েকটা আছে, যেমন ফার্স্ট র মোমেন্ট, সেকেন্ড র মোমেন্ট, মিউ 1 মিউ 2 মিউ 1 প্রাইম, মিউ 2 প্রাইম, তারপর থার্ড র মোমেন্ট মিউ 3 প্রাইম। আবার সেক্ষেত্রে স্যাম্পলের জন্যও কিন্তু হচ্ছে আমরা পেতে পারি হচ্ছে m1 প্রাইম, m2 প্রাইম, m3 প্রাইম। এখানে হয়তো তোমরা বলতে পারো যে ম্যাম সাধারণত আমরা হচ্ছে র মোমেন্টের ক্ষেত্রে হচ্ছে মিউ আর দিয়েই তো সাধারণত ডিনোট করি।
সেক্ষেত্রে এমআর কেন? আসলে বিষয়টা হচ্ছে এখানে জাস্ট পপুলেশন আর স্যাম্পল দুইটার জন্য যে হচ্ছে র মোমেন্টের আলাদা করে দেখানোর জন্যই হচ্ছে মেইনলি হচ্ছে এখানে আমরা হচ্ছে পপুলেশনের জন্য র মোমেন্টকে ধরেছি মিউ আর প্রাইম এবং স্যাম্পলের মোমেন্টকে ধরেছি এম আর প্রাইম। তো আমাদের কাজ কি হবে মেথড অফ মোমেন্টে? আমাদের হচ্ছে পপুলেশনের র মোমেন্ট আর স্যাম্পলের র মোমেন্ট এই দুইটাকে আমরা ইকুয়েট করবো, অর্থাৎ ইকুয়াল দেখিয়ে হচ্ছে ওই ইকুয়াল দেখে যে ইকুয়েশনটা আমরা পেলাম সেই ইকুয়েশনটা সলভ করবো। সেই ইকুয়েশনটা সলভ করলেই আমরা হচ্ছে থিটার মানগুলো হচ্ছে পেয়ে যাব। তো চলো একটা হচ্ছে এক্সাম্পল দেখি। তাহলে হচ্ছে যে আমাদের যে এই দুইটা ইকুয়েট করে আমরা যে এস্টিমেটরটা পাচ্ছি সেটা একটু দেখে নিই। তো এক্ষেত্রে আমি এই এক্সাম্পল হিসেবে আমি এক নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়েছি। এই নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আমরা প্রথমেই এন সাইজের একটা স্যাম্পল নিয়েছি x1 x2 আপ টু xn, ঠিক আছে? তো এখন আমি আগেই বলেছি যে মেথড অফ মোমেন্টস এ হচ্ছে আমরা প্রথমে র মোমেন্ট নিব, তারপরে হচ্ছে স্যাম্পল মোমেন্ট নিব, সরি র মোমেন্ট নিব স্যাম্পল থেকে, তারপরে র মোমেন্ট নিব পপুলেশন থেকে। তো হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখো আমার প্রথমেই হচ্ছে আমরা বাম পাশে চলে আসি। বাম পাশে দেখো ফার্স্ট টু র মোমেন্ট অফ দ্য স্যাম্পল, যদি আমি নর্মাল ডিস্ট্রিবিউশনের স্যাম্পলের জন্য হচ্ছে ফার্স্ট দুইটা র মোমেন্ট বের করি, সেক্ষেত্রে m1 প্রাইম আর m2 প্রাইম আমার কি হচ্ছে যে সামেশন অফ xi বাই n x বার, আর হচ্ছে m2 প্রাইম সামেশন xi স্কয়ার বাই n। আবার যদি আমরা হচ্ছে পপুলেশনের জন্য হচ্ছে প্রথম দুইটা র মোমেন্ট হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের বের করি, সেক্ষেত্রে আমরা কি পাবো? প্রথম পপুলেশনের প্রথম র মোমেন্ট কি মিউ ওয়ান প্রাইম ইকুয়াল টু হচ্ছে মিউ, আর হচ্ছে মিউ টু প্রাইম সমান কি সিগমা স্কয়ার প্লাস মিউ স্কয়ার। এইটা পেলাম হচ্ছে আমরা পপুলেশনের জন্য র মোমেন্ট, প্রথম দুইটা র মোমেন্ট, আর এটার জন্য আমরা পেলাম হচ্ছে প্রথম স্যাম্পলের জন্য প্রথম দুইটা র মোমেন্ট, ঠিক আছে? এখন আমরা কি বলেছি যে আমরা হচ্ছে স্যাম্পলের র মোমেন্টকে ইকুয়েট করব পপুলেশনের র মোমেন্টের সাথে, অর্থাৎ এম আর প্রাইম সমান সমান আমরা করব হচ্ছে মিউ আর প্রাইম। অর্থাৎ যদি আমি ফার্স্ট র মোমেন্টকে কনসিডার করি তাহলে m1 প্রাইমকে আমি ইকুয়েট করব মিউ ওয়ান প্রাইমের সাথে। আবার যদি আমি সেকেন্ড র মোমেন্টকে হচ্ছে ইকুয়েট করি স্যাম্পলের জন্য আর পপুলেশনের জন্য, তাহলে m2 প্রাইম ইকুয়াল টু হবে হচ্ছে μ2 প্রাইম। তো চলো পরবর্তী স্লাইডে আমরা এই যে দুইটা হচ্ছে র মুভমেন্ট স্যাম্পলের জন্য এবং দুইটা র মুভমেন্ট পপুলেশনের জন্য এইটাকে আমরা যে ইকুয়েট করছি, অর্থাৎ m1 প্রাইম সমান যে μ1 প্রাইম এবং m2 প্রাইম সমান সমান μ2 প্রাইম, এই দুইটাকে ইকুয়েট করে আমরা যেটা সলভ করে এস্টিমেটের মানগুলো বের করি সেটা দেখাচ্ছি। তাহলে মেথড অফ মোমেন্টস এর ক্ষেত্রে কি হবে? মিউ সমান সমান হবে x বার। আমি আগের স্লাইডে একটু আরেকবার চলে যাচ্ছি। দেখো আমরা যদি m1 প্রাইম এইটা সমান সমান μ1 প্রাইম করি, তাহলে ইকুয়েট করলাম যে m1 প্রাইম সমান সমান μ1 প্রাইম, তাহলে আলটিমেটলি আমরা সলভ করে কি পেলাম যে x বার সমান সমান হচ্ছে মিউ, ঠিক আছে? এইটাই এই যে দেখো এই স্লাইডে আমি দেখেছি যে মিউ সমান সমান x বার। আর পরবর্তী স্লাইডে আবারও চলে যাচ্ছি। এখন যদি m2 প্রাইম অর্থাৎ স্যাম্পলের জন্য র মোমেন্ট ইকুয়াল টু μ2 প্রাইম অর্থাৎ পপুলেশনের জন্য র মোমেন্ট আমরা দেখাই, অর্থাৎ m2 প্রাইম সমান সমান হচ্ছে μ2 প্রাইম বলি বা লিখি, সেক্ষেত্রে এই ইকুয়েশনটা সলভ করলে আমরা কি পাচ্ছি? সামেশন x স্কয়ার বাই n ইকুয়াল টু সিগমা স্কয়ার প্লাস মিউ স্কয়ার। এই যে দেখো পরবর্তী স্লাইডে এটাই কিন্তু আমরা পেয়েছি, সিগমা স্কয়ার সমান সামেশন x স্কয়ার বাই n মাইনাস x বার স্কয়ার, যেটাকে আমরা আরেকটু সলভ করলে পেয়ে যাই যে সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার বাই n, যেগুলো হচ্ছে রিকোয়ার্ড এস্টিমেটস অবটেইনড বাই মেথড অফ মোমেন্টস। অর্থাৎ মেথড অফ মোমেন্টস এর সাহায্যে আমরা হচ্ছে এস্টিমেট গুলো যে হচ্ছে অর্থাৎ স্যাম্পলের জন্য র মোমেন্ট আর পপুলেশনের জন্য র মোমেন্ট, এই দুইটাকে ইকুয়েট করে সেখান থেকে আমরা পেয়ে গেলাম প্রথম দুইটা হচ্ছে এস্টিমেটর, ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে তোমার মেথড অফ মোমেন্টস। এখন আমরা এই মেথড অফ মোমেন্টস এর কিছু মেরিটস এন্ড ডিমেরিটস দেখি। প্রথমেই হচ্ছে বলছি যে কনসিস্টেন্ট এস্টিমেটরস, এটা হচ্ছে মেথড অফ মোমেন্টস এর একটা হচ্ছে মেরিট, যে এটা হচ্ছে একটা কনসিস্টেন্ট এস্টিমেটর ডিনোট করে।
এটা সাধারণত অ্যাসিম্পটোটিক্যালি নরমাল হয়, কিন্তু অ্যাসিম্পটোটিক্যালি এফিশিয়েন্ট হয় না। অর্থাৎ মেথড অফ মোমেন্টস পদ্ধতির মাধ্যমে আমরা যে এস্টিমেটর গুলা বের করি সেগুলা অ্যাসিম্পটোটিক্যালি নরমাল হয়, কিন্তু সাধারণত অ্যাসিম্পটোটিক্যালি এফিশিয়েন্ট হয় না। অর্থাৎ এই এস্টিমেটর গুলা অ্যাসিম্পটোটিক্যালি খুব একটা এফিশিয়েন্ট না। আর এক্ষেত্রে এই মেথডটা সেক্ষেত্রে প্রযোজ্য, সেই সব কেসগুলোতে প্রযোজ্য যেখানে সার্টেন মোমেন্টস অফ দ্য ডিস্ট্রিবিউশন ডু নট এক্সিস্ট। অর্থাৎ কোনো সার্টেন হচ্ছে ডিস্ট্রিবিউশনের জন্য যদি মোমেন্ট এক্সিস্ট না করে, সেক্ষেত্রে সেই সব কেসের ক্ষেত্রে এই মেথড অফ মোমেন্টস মেথডটা হচ্ছে বেশি অ্যাপ্লিকেবল হয়ে থাকে। মাঝে মাঝে দেখা যায় যে এই যে মেথড অফ মোমেন্টসটা ইজি সলিউশন আমাদেরকে দিয়ে থাকে, কিন্তু এই এস্টিমেটর গুলা ইউনিকলি ডিফাইন করা যায় না। অর্থাৎ এই এস্টিমেটর গুলা ডিফাইন করাটা অনেক সময় আমাদের জন্য কিছুটা প্রবলেম হয়ে দাঁড়ায় আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের মেথড অফ মোমেন্টস। এবার আমরা পরবর্তী মেথডে চলে যাব, অর্থাৎ বেস মেথডে। বেস মেথডের ক্ষেত্রে আমি আগেই বলেছি বেস মেথড তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট বা হচ্ছে হাইলাইটেড না তোমাদের সেকেন্ড ইয়ারের জন্য। তো সেক্ষেত্রে তবুও আমি হচ্ছে বেস মেথডের, যেহেতু মেথডগুলো আমি পড়াচ্ছি, বেস মেথডের একটা হালকা ওভারভিউ হচ্ছে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বেস মেথডের ক্ষেত্রে প্রথমেই আমরা যে মেইন বেসিক যেটা, সেটা হচ্ছে যে আমরা দুইটা ডেনসিটি এখানে কনসিডার করি, একটা হচ্ছে প্রায়র ডেনসিটি, একটা হচ্ছে পোস্টেরিয়র ডেনসিটি। এই দুইটার উপর বেস বিল্ড করেই মেইনলি হচ্ছে তোমার বেস মেথডটা হচ্ছে গঠিত। সেক্ষেত্রে আমরা প্রথমে প্রায়র ডেনসিটি জি অফ থিটাকে হচ্ছে ডিফাইন করে নিই। আর হচ্ছে যেখানে তোমার থিটা হচ্ছে তোমার প্যারামিটার ডিনোট করবে, আর জি অফ থিটা সেই প্যারামিটারের ফাংশন ডিনোট করবে। আর পোস্টেরিয়র যে এস্টিমেটরটা, সেটার মাধ্যমে আমরা হচ্ছে বেস এস্টিমেটর অফ থিটা, যেটা কিনা প্রায়র ডেনসিটি ব্যবহার করে এসছে, সেটার মাধ্যমে এই পোস্টেরিয়র এস্টিমেটের মাধ্যমে মেইনলি হচ্ছে আমরা এই বেস এস্টিমেটরটা বের করে থাকি। ঠিক আছে, তো এক্ষেত্রে আমার কিছু কন্ডিশনাল প্রবাবিলিটি এক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আর বেস মেথডের ক্ষেত্রে এই যে প্রায়র ডেনসিটি এবং পোস্টেরিয়র ডেনসিটি, এই জিনিসগুলা তোমরা হচ্ছে আগেও হয়তো ফার্স্ট ইয়ারে শুনেছো। ফার্স্ট ইয়ারে বলতে আমি বোঝাচ্ছি যে ফার্স্ট ইয়ারে যখন তোমরা বেসিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি যখন পড়েছো, সেখানে কিন্তু প্রবাবিলিটি পড়তে গিয়ে প্রবাবিলিটি ওখানে কিন্তু তোমাদের হচ্ছে প্রায়র প্রবাবিলিটি, পোস্টেরিয়র প্রবাবিলিটি বা হচ্ছে প্রায়র পোর্শন বা পোস্টেরিয়র পোর্শন এরকম কিন্তু হচ্ছে ছিল। ঠিক আছে, তো দেখো পোস্টেরিয়র হচ্ছে বেইজেন মেথডে, তাহলে হচ্ছে আমি আবারও একটু বলছি যে in Bayesian method we are to first define the prior density g of theta for the parameter theta and which consists no unknown parameter। এখানে যে এই যে থিটার যে ফাংশনটা অর্থাৎ প্রায়র ডেনসিটি আমরা যেটা ব্যবহার করছি, সেটা কিন্তু আমার নোন প্যারামিটারের একটা ফাংশন। ঠিক আছে, এই যে দেখো নিচে আমি একটা হচ্ছে বেস মেথডের জন্য বেস এস্টিমেটরের ইকুয়েশনটা আমি হচ্ছে এখানে লিখেছি। এখানে যে জি অফ থিটাটা হচ্ছে তোমার নোন প্যারামিটারের হচ্ছে ফাংশন, ডেনসিটি ফাংশন। আচ্ছা, এরপরে হচ্ছে দেন পোস্টেরিয়র বেস এস্টিমেটর অফ থিটা with respect to the prior g of theta is defined as expectation of theta given x equal to integration of theta product of f xi given theta g of theta d theta। আর নিচে হচ্ছে তোমার নোন যে প্রবাবিলিটি হচ্ছে নোন প্যারামিটারের যে প্রবাবিলিটি ফাংশন, সেটা হচ্ছে একটা পোর্শন যাবে হচ্ছে নিচে যাবে হচ্ছে তোমার টোটাল প্রবাবিলিটি, আর উপরে যাবে হচ্ছে টোটাল প্রবাবিলিটির হচ্ছে একটা পোর্শন। তোমাদেরকে আরেকটু হচ্ছে ইজি হওয়ার জন্য যদি আমি বলতে চাই, তাহলে বলতে হবে তোমরা ফার্স্ট ইয়ারে যে হচ্ছে বেইজিয়ান একটা পড়েছিলে, বেইজিয়ান মেথড একটা পড়েছিলে, যেখানে হচ্ছে বেস মেথডের উপরে অঙ্ক করেছিলে। তোমাদের মনে আছে কিনা বেস মেথডের অঙ্ক তোমরা যে করেছিলে প্রবাবিলিটিতে?
অবশ্য তোমাদের বেস মেথড এখন নতুন সিলেবাসে হয়তো এখন আর ওভাবে অন্তর্ভুক্ত নাই, তবে না ঠিক আছে, আছে, অন্তর্ভুক্ত আছে, মাঝখানে সম্ভবত বাদ দেওয়া হয়েছিল, পরবর্তীতে ওটা আবার ইনক্লুড করা হয়েছে। বেস মেথডের অঙ্ক তোমরা যে করেছিলে, এই বেস মেথড, এইখানের এই যে বেস মেথড, এই বেস মেথড কিন্তু সেই বেস মেথডই, অর্থাৎ প্রবাবিলিটির অঙ্ক তোমরা যে করেছিলে বেস মেথডের অঙ্ক, সেই অঙ্কের থিমটাই কিন্তু এই বেস মেথড। ঠিক আছে, আলটিমেটলি ওইটারই হচ্ছে এখানে হচ্ছে প্যারামিটার এস্টিমেশনের যে মেথডগুলোর মধ্যে একটা মেথড যে বেস মেথড, ওই যে বেসের অঙ্ক করেছিলে, বেস মেথডের অঙ্ক, ওইটারই হচ্ছে এখানে হচ্ছে বলা হচ্ছে সেম জিনিস। ঠিক আছে, সেখানে আমরা কি করেছিলাম যে আমরা হচ্ছে পুরো অংশটাকে আমরা কতগুলো পোর্শনে ভাগ করেছিলাম, পুরো প্রবাবিলিটির অংশটাকে হচ্ছে যে আমার যে সেট ছিল সেই সেটের পুরোটাকে আমরা কতগুলো হচ্ছে পোর্শনে ভাগ করেছিলাম, এবং আমরা বলেছিলাম যে পুরো পোর্শনটা ঘটার যে প্রবাবিলিটি সেটা যাবে হচ্ছে নিচে, অর্থাৎ হচ্ছে বেস মেথডের মাধ্যমে যদি আমরা প্রবাবিলিটি বের করতে চাই একটা নির্দিষ্ট পোর্শনের একটা নির্দিষ্ট ইভেন্ট ঘটার জন্য, সেক্ষেত্রে বিভিন্ন ইভেন্ট গুলার টোটাল প্রবাবিলিটি হচ্ছে গিয়েছিল নিচে, ডিভাইডেশন নিচে, এবং ডিনোমিনেটর হিসেবে, এবং নিউমারেটর হিসেবে হচ্ছে কনসিডার হয়েছিল যেই কেসটার জন্য হচ্ছে আমরা একটা ওই কেস রিলেটেড ইভেন্টের প্রবাবিলিটি বের করতে চাচ্ছি, সেটা ছিল হচ্ছে তোমার একটা নির্দিষ্ট ইভেন্ট ছিল হচ্ছে উপরে। তো এই হচ্ছে তোমার বেস মেথড। তোমরা যখন বেসিয়ান মেথডের হচ্ছে অঙ্কগুলো তোমরা যদি হচ্ছে পূর্ববর্তী থেকে একটু দেখে নাও, সেক্ষেত্রে সেখানে কিন্তু হচ্ছে তোমাদের হয়তো বিষয়টা আরেকটু ক্লিয়ার হতে পারে। তো যেহেতু সেকেন্ড ইয়ারে তোমাদের বেস মেথড লাগবে, হয়তো খুব একটা বেশি কাজে লাগবে না, তো আমি হচ্ছে এতটুকুই হচ্ছে বলবো, এর বেশি তোমাদের প্রয়োজন মনে হয় না হবে। তো এরপরে আমি পরবর্তী মেথডে চলে যাচ্ছি। পরবর্তী মেথডে যাওয়ার পূর্ববর্তী অংশে আমি আরেকটু বিষয় একটু বেস এস্টিমেটের সম্পর্কে বলতে চাই, যে এখানে আমরা একটা লস ফাংশন ব্যবহার করে থাকি। তোমরা যখন আরো পরবর্তী ক্লাসে যাবে বা হচ্ছে অন্যান্য ইয়ারগুলোতে যখন আরেকটু অ্যাডভান্স পড়বে, তখন সেক্ষেত্রে অ্যাডভান্স পড়ার ক্ষেত্রে এই লস ফাংশন জিনিসটা পাবে। এই বেস এস্টিমেটরের ক্ষেত্রে হচ্ছে মেইনলি আমরা এই লস ফাংশনটাকে মিনিমাইজ করে থাকি, এবং সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটাকে হচ্ছে আমরা ব্যবহার করে থাকি, যে এক্সপেকটেশন অফ এই যে এল দিয়ে হচ্ছে লস ফাংশন নিয়োগ করছে, এল অফ এক্সপেকটেশন অফ হচ্ছে টি থিটা, এটা টি টি কমা থিটা হচ্ছে ইন্টিগ্রেশন করি হচ্ছে লস ফাংশনকে এল টি থিটা, যেখানে হচ্ছে তোমার হচ্ছে এইচ অফ থিটা গিভেন এক্স ডি থিটা, এটা হচ্ছে আমার নোন পোর্শন, এবং এইটাই হচ্ছে তোমার এই পোর্শনটাই হচ্ছে পোস্টেরিয়র ডেন্সিটি অফ থিটা। তো এই গেল হচ্ছে আমার বেস মেথড। এখন আমরা হচ্ছে নতুন মেথডে চলে যাচ্ছি, অর্থাৎ মেথড অফ মিনিমাম ভ্যারিয়েন্স চলে যাচ্ছি। মেথড অফ মিনিমাম ভ্যারিয়েন্স এর ক্ষেত্রে দেখো, the axiom for this method is that we choose those estimators which are unbiased and have minimum variance. অর্থাৎ এই ক্ষেত্রে, অর্থাৎ মিনিমাম ভ্যারিয়েন্স মেথডের ক্ষেত্রে আমরা সেই সকল এস্টিমেটর গুলাকে সিলেক্ট করে থাকি যেগুলো হচ্ছে আনবায়াস এবং যেগুলো হচ্ছে মিনিমাম ভ্যারিয়েন্স রয়েছে। Thus, if Tn is the estimator of theta, we should have expectation of Tn equal to theta, যেখানে ভ্যারিয়েন্স অফ টিএন শুড বি মিনিমাম। তোমাদের যখন এস্টিমেশন পড়ানো আমি শুরু করেছি, এই যে আনবায়াসনেস, তারপরে মিনিমাম ভ্যারিয়েন্স, এই বিষয়গুলো তোমাদেরকে অনেকবার বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা জানি ওইটাকে মেইন বেস হিসেবে বেসমেন্ট হিসেবে ধরে মিনিমাম ভ্যারিয়েন্স মেথডটা হচ্ছে গ্রো করেছে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা হচ্ছে আনবায়াসনেস এবং মিনিমাম ভ্যারিয়েন্স, আনবায়াসনেসের যে মেইন থিম, অর্থাৎ এক্সপেকটেশন অফ যার আনবায়াস, যার হচ্ছে যেটা আনবায়াস তার এক্সপেকটেশন সমান হচ্ছে প্যারামিটার, আর সেক্ষেত্রে ভ্যারিয়েন্সের মান হবে মিনিমাম, অর্থাৎ এক্সপেকটেশন অফ টিএন কে যদি আমি হচ্ছে থিটার এস্টিমেটে ধরে নিই, সেক্ষেত্রে এক্সপেকটেশন টিএন ইকুয়াল টু থিটা, আর সেই টিএন এর ভ্যারিয়েন্সটা মিনিমাম হবে। এই বেসমেন্টের উপরেই হচ্ছে আমরা মিনিমাম ভ্যারিয়েন্স মেথডটা প্রসিড করে থাকি। অর্থাৎ ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে আমরা বলতে পারি যে এখন এই বিষয়টাকে আমরা যদি লাইভলিহুড ফাংশনের মাধ্যমে প্রকাশ করি, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন অফ টিএন লাইভলিহুড ফাংশন অফ xn x1 আপ টু xn dx1 dxn, এটা হচ্ছে সমান সমান 0, এবং এইটার
যে ভ্যারিয়েন্স যে টার্মটা, এটা কিন্তু তোমার ভ্যারিয়েন্স টার্ম ডিনোট করছে। এই যে পরবর্তী যে সেকেন্ড যে ইকুয়েশনটা, এটা কিন্তু তোমার ভ্যারিয়েন্স টার্ম ডিনোট করছে, এটা তোমার মিনিমাম হবে। ঠিক আছে, এখন আমরা যদি ক্যালকুলাসের ভ্যারিয়েশন হচ্ছে ইউজ করে থাকি, ঠিক আছে, সেক্ষেত্রে আর যে আমার যে এস্টিমেটেড টিএনটা আছে, সেটা যদি তোমার হচ্ছে যে আনবায়াসনেস এবং মিনিমাম ভ্যারিয়েন্সের যে শর্তগুলো আছে সেগুলো যদি স্যাটিসফাই করে থাকে, তাহলে আমরা এই যে লগ লাইকলিহুড ফাংশনকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে 1/λ টিএন মাইনাস থিটা এটা পেতে পারি। ঠিক আছে, যেখানে ল্যামডা হচ্ছে থিটার উপরে ডিপেন্ড করবে, কিন্তু এই যে x1 একটু x2 আপ টু xn আছে, অর্থাৎ সরি এক্স এর যে ভ্যালুগুলো আছে সেগুলোর উপর তোমার ডিপেন্ড করবে না, অর্থাৎ ল্যামডা উড বি দ্য ভ্যারিয়েন্স অফ টিএন। ঠিক আছে, তো এই হচ্ছে, সরি পরের স্লাইডে হচ্ছে চাপ পড়ে গেছে, এই হচ্ছে তোমার মেথড অফ মিনিমাম ভ্যারিয়েন্স। অর্থাৎ সেক্ষেত্রে যে আমাদের যে আনবায়াসনেস এবং মিনিমাম ভ্যারিয়েন্সের যেই হচ্ছে বেসিক জিনিস দুটা রুল আছে, এই রুলগুলো যদি আমার হচ্ছে ফলো করা হয়, সেক্ষেত্রে মেথড অফ মিনিমাম ভ্যারিয়েন্স মেথডে হচ্ছে তার লগ লাইকলিহুড ফাংশনকে থিটার সাপেক্ষে হচ্ছে প্যারামিটার, অর্থাৎ প্যারামিটার সাপেক্ষে আমি ডেরিভেটিভ করলে এই নিম্নে যে একটা এক্সপ্রেশন আমরা পাই, এই পুরো মেথডটা, সেক্ষেত্রে এটাই হচ্ছে মেথড অফ মিনিমাম ভ্যারিয়েন্স। তো এখন আমি চলে যাব হচ্ছে তোমাদের লিস্ট স্কয়ার মেথডে গত ক্লাসে যে আমি পড়াচ্ছিলাম সেক্ষেত্রে একটু রিভিউতে চলে যাব, কারণ একটা স্লাইডের লাস্ট স্লাইডটাতে একটু ইনকমপ্লিটনেস ছিল, সেটাই হচ্ছে আজকে আমি হচ্ছে কমপ্লিট করে দিব। মেথড অফ লিস্ট স্কয়ারে আমি ফার্স্টেই বলেছিলাম, যে যখন আমি পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে এই মেথডটা মেইনলি হচ্ছে লিনিয়ার ইকুয়েশনের জন্য ব্যবহার করা হয়, এবং সেক্ষেত্রে শুধুমাত্র দেখা গেছে যে হিউজ ভাবে যেটা ব্যবহৃত হয়, যে মেথড অফ রিগ্রেশন অ্যানালিসিস, রিগ্রেশন ক্ষেত্রে রিগ্রেশন এস্টিমেটর গুলা হচ্ছে বের করার ক্ষেত্রে সাধারণত হচ্ছে মেথড অফ লিস্ট স্কয়ার মেথডটা আমরা ব্যবহার করে থাকি। আর সেক্ষেত্রে আমরা হচ্ছে লিস্ট স্কয়ার মেথডে প্রথমেই আমরা হচ্ছে যে রিগ্রেশন ইকুয়েশন আমার যেটা আছে সেটা হচ্ছে আমরা ধরে নেই, এবং গত ক্লাসে এটা আমি এই স্লাইডটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যে ধরে নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম যে এখানে কিছু শর্ত হচ্ছে, সরি চাপ পড়ে গেছে, আর কিছু শর্ত আমার ফিল আপ করে। তারপরে হচ্ছে আমরা দেখেছিলাম যে 1 নম্বর ইকুয়েশন থেকে এক্সপেকটেশন অফ ওয়াই নিলে যে আমরা যে ইকুয়েশনটা পাই সেটাকে আমরা হচ্ছে এরকম আকারে লিখতে পারি, অর্থাৎ রিগ্রেশন ইকুয়েশন আকারে লিখতে পারি y ইকুয়াল টু x বিটা প্লাস মিউ ইউ, যেখানে ইউ ছিল হচ্ছে তোমার এরর টার্ম। তারপরে হচ্ছে কিছু ইকুয়েশন ব্যবহার করে আমরা হচ্ছে এরর টার্ম গুলা হচ্ছে ইকুয়েট করি, ইকুয়েট করার পরে হচ্ছে আমরা যে এরর টার্মের যেই ফাংশনটা আমরা হচ্ছে পেয়েছিলাম সেটাকে আমি প্যারামিটার, এখানে যেহেতু হচ্ছে তোমার রিগ্রেশন এস্টিমেটর হচ্ছে আমার বিটা কার্ড, ঠিক আছে, রিগ্রেশন প্যারামিটার যেটা হচ্ছে সেটার সাপেক্ষে যদি আমি হচ্ছে ওই এরর টার্মকে হচ্ছে ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে আমরা যে জিনিসটা পাই, অর্থাৎ -2x'(y) প্লাস 2x'(x) বিটা কার্ড, এটাকে আমরা জিরোর সাথে হচ্ছে ইকুয়েট করি। সেক্ষেত্রে জিরোর সাথে ইকুয়েট করে এটাকে সলভ করলে আমরা প্যারামিটার, অর্থাৎ রিগ্রেশন প্যারামিটার বা রিগ্রেশন কোএফিশিয়েন্ট বিটা কার্ডের হচ্ছে এই ফর্মটা আমরা পেয়ে থাকি, অর্থাৎ বিটা কার্ডের মানটা আমরা পেয়ে থাকি x'(x) হোল ইনভার্স 1 x'(y), যেটা কিনা লিস্ট স্কয়ার এস্টিমেটর অফ বিটা। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সম্ভবত আজকে ঈদের আগে হচ্ছে আজকে শেষ ক্লাস ছিল, তো ঈদের পরে হচ্ছে আমরা আবারও অনলাইন ক্লাসে ফিরে যাব। তো সেক্ষেত্রে আমরা এই যে মেথড অফ এস্টিমেশন, অর্থাৎ যে মেথডগুলো আমরা পড়েছি ডিফারেন্ট মেথড, সেই মেথডগুলোর উপরে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করার চেষ্টা করব।
তো তোমাদের সবাইকে আগামীতে শুভেচ্ছা। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে সবার জন্য অবশ্যই দোয়া করবে, যেন সবাই এই করোনা পরিস্থিতি কাটিয়ে ভালো সময়ের হচ্ছে দেখা পায়। আমার জন্য সবাই দোয়া করবে। সবাই ভালো থেকো। আজ পর্যন্তই, ধন্যবাদ।